হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতে ক্লাস 10-এর লাইফ সায়েন্সের 5 নম্বর চ্যাপ্টার পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণের পরিবেশ দূষণ সংক্রান্ত বায়ু দূষণ সম্পর্কে আলোচনা করেছিলাম। ঠিক আছে, আগের ভিডিওতে আলোচনা করেছি যে ক্লাস 10-এ পড়ো এবং এনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম দেবে তারা অবশ্যই ভিডিওটা দেখবে। আজকে জল দূষণ সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, আর পরের ভিডিওতে মাটি দূষণ এবং শব্দ দূষণ সম্পর্কে আলোচনা করব। তা আজকে জল দূষণ সম্পর্কে আলোচনা করব। তো চলো, খাতায় করেছি দেখে নিই। ঠিক আছে, এখানে শর্ট ফর্মে দেওয়া আছে ক্লাস 10-এর বইতে। ঠিক আছে, ক্লাস 10-এর লাইফ সায়েন্সের বইতে শর্ট করে দেওয়া আছে, তো একটু বোঝানোর জন্য খাতায় করেছি। ঠিক আছে, অবশ্যই দেখবে। চলো খাতা থেকে একটু আলোচনা করে নিই। তো প্রথমে আমরা জল দূষণের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তো প্রকারভেদ তো বিভিন্ন ধরনের হয়ে থাকে, তো আমরা এখানে প্রধান 3টি প্রকারভেদ আলোচনা করব। ঠিক আছে, প্রধান যে মেন 3টি প্রকার, সেই 3টি প্রকার সম্পর্কে আলোচনা করব যে কী কী কারণে জল দূষণ হয়। তো প্রথমে হচ্ছে জৈবিক জল দূষণ। ঠিক আছে, জৈবিক জল দূষণ যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, শৈবাল, প্রোটোজোয়া এই সকল জৈব পদার্থের পরিমাণ বেশি হয়ে গেলে ঠিক আছে জল দূষণ ঘটে। তারপর হচ্ছে রাসায়নিক জল দূষণ। রাসায়নিক জল দূষণ কেমন, যেমন কীটনাশক, সার, সালফেট, ফসফেট এই সকল রাসায়নিক পদার্থ যদি জলে মেশে তাহলে জল দূষিত হবে। ভৌত জল দূষণ কি? ভৌত জল দূষণ হচ্ছে যেমন তেল, সমুদ্রে জাহাজের কারণে। ঠিক আছে, এই যে বড় বড় সমুদ্রে জাহাজ রয়েছে এগুলো জলের মধ্যে যখন ভাসে, ঠিক আছে, এই জাহাজের মধ্যে যেমন পেট্রোল, ডিজেল, কেরোসিন এই সাহায্যে কিন্তু সমুদ্র জাহাজ চলাচল করে। তখন সেই বড় বড় জাহাজ সমুদ্রের মধ্যে যাওয়া আসা করে, তখন সেই জাহাজের তেল সমুদ্রের পৃষ্ঠে ছড়িয়ে যায়, তাহলে তখন সেই কারণে জল দূষিত হয়। তাহলে এটা হচ্ছে ভৌত জল দূষণ। জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা যদি 8.0 মিলিগ্রাম পার লিটারের নিচে হয় তবে জলটি দূষিত হয়, এবং 4.0 মিলিগ্রাম পার লিটারের নিচে হলে জলটি অতিরিক্ত দূষিত হয়। ঠিক আছে, 8.0 মিলিগ্রাম পার লিটার হলে কি হয়? জলটি দূষিত হয়, এবং 4.0 মিলিগ্রাম পার লিটারের নিচে হলে জলটি আরও দূষিত হয়। তাহলে জলের মধ্যে অক্সিজেনের পরিমাণ যত কম হবে জল তত দূষিত হবে। জলের মধ্যে অক্সিজেনের পরিমাণ বেশি থাকা অবশ্যই ভালো। এবার হচ্ছে জল দূষণের উৎস। ঠিক আছে, কোথা থেকে জল দূষণ হতে পারে, যেমন বিভিন্ন শিল্পজাত কলকারখানা থেকে বিভিন্ন শিল্প পদার্থ জলে মিশলে জল দূষিত হয়। নর্মদা গঠিত দূষণ। ঠিক আছে, তারপর কীটনাশক বিভিন্ন, তারপর সার, মানুষ দ্বারা দূষণ। ঠিক আছে, এইগুলো হচ্ছে জল দূষণের উৎস। এবার হচ্ছে জল দূষণের ফলে বিভিন্ন রোগ। ঠিক আছে, যেমন জল দূষণের ফলে কী কী রোগ হতে পারে, যেমন উদরাময়, কলেরা, আমাশয়, টাইফয়েড, জিয়ার্ডিয়াসিস, হেপাটাইটিস, মিনামাটা, ইটাইটাই, ফ্লুরোসিস, ব্ল্যাকফুট ডিজিজ এইগুলো হচ্ছে জল দূষণের কারণ রোগ। ঠিক আছে, জল দূষণের ফলে পাখির পালকে জলরোধী ক্ষমতা হ্রাস পায়, পাখির শরীরের উষ্ণতা কমে যায় ও মারা যায়। এই রোগকে হাইপোথার্মিয়া বলে। জল দূষণের ফলে ভাইরাস ঘটিত রোগ। জল দূষণের ফলে ভাইরাস ঘটিত রোগ যেমন হেপাটাইটিস, রোটাভাইরাস। ঠিক আছে, তারপর জল দূষণের ফলে ব্যাকটেরিয়া ঘটিত রোগ যেমন কলেরা, টাইফয়েড। জল দূষণের ফলে প্রোটোজোয়া ঘটিত রোগ যেমন আন্ত্রিক, জিয়ার্ডিয়াসিস। তো এইগুলো হচ্ছে জল দূষণের ফলে বিভিন্ন রোগ। তো এই যে জল দূষণ হচ্ছে, ঠিক আছে, এই জল দূষণ শোধন করার কিছু পদ্ধতি আমরা দেখব। যেমন ব্যাকটেরিয়া অণুজীব দূর করার জন্য কী আছে, সেপটিক ট্যাঙ্ক, ঠিক আছে, জারণ ট্যাঙ্ক, জল শোধন। তারপর হচ্ছে বৃহৎ অক্সিডেশন ট্যাঙ্ক, সেচের জন্য খুব ভালো জল। তারপর কচুরিপানার সাহায্যে জল শোধন, যেমন ক্যাডমিয়াম, পারদ, লেড, নিকেল ইত্যাদি ভারী ধাতু অপসারিত করা হয়। ঠিক আছে, কচুরিপানার সাহায্যে। তো এগুলো হচ্ছে জল দূষণ শোধন করার কিছু পদ্ধতি। তো আমরা পানীয় জলকে কীভাবে শোধন করতে পারি, যেমন ফুটিয়ে জল পান করি, তারপর ফিল্টার করে জল পান করি, অ্যাকোয়া ফিল্টার করে জল পান করি, ক্লোরিন, ব্লিচিং পাউডার, জিওলিন মিশিয়ে জল পান করি। এগুলো আমরা জানি পানীয় জল শোধন করার পদ্ধতি। এবার দেখব আমরা জল দূষণের কারণ, যেমন বিওডি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এটার মানে হচ্ছে জৈবনিক অক্সিজেনের চাহিদা। ঠিক আছে, তো বিওডি কি, যেমন জলের জৈব উপাদানকে অণুজীব দিয়ে বিয়োজিত করতে যে পরিমাণ অক্সিজেন লাগে তাকে বিওডি বলে বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বলে। জল কতটা দূষিত হয়েছে তা জানার জন্য বিজ্ঞানীরা বিওডি পরীক্ষা করে। ঠিক আছে, পানীয় জলে বিওডি যদি 6 মিলিগ্রাম পার লিটারের কম হয়, ঠিক আছে, তখন জল দূষিত হবে না। পানীয় জলে বিওডির পরিমাণ যদি 6 মিলিগ্রাম পার লিটারের বেশি হয় তবে জল দূষিত হবে। ঠিক আছে, বিওডির পরিমাণ যদি বেশি হয়ে যায়
তাহলে কিন্তু জল দূষিত হবে। আর বিওডির পরিমাণ যদি 6 মিলিগ্রাম পার লিটার কম থাকে তাহলে কিন্তু জল খুব একটা দূষিত হবে না। তো জলের মধ্যে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি হলে এবং বিওডির পরিমাণ কম হলে জল দূষিত হয় না। আর জলের মধ্যে অক্সিজেনের পরিমাণ কম হলে বিওডির পরিমাণ বৃদ্ধি হলে কিন্তু জল দূষিত হয়। ঠিক আছে, অক্সিজেন যত বৃদ্ধি হবে জল কিন্তু তত বিশুদ্ধ হবে। আর জলের মধ্যে অক্সিজেনের পরিমাণ যত কম হবে জল তত অবিশুদ্ধ হবে বা দূষিত হবে। ঠিক আছে, তাহলে বিওডি আর অক্সিজেনের পুরো অপোজিট। ঠিক আছে, বিওডি আর অক্সিজেন আর বিওডির মধ্যে কিন্তু ব্যস্তানুপাতিক। ঠিক আছে, অক্সিজেন বৃদ্ধি হলে বিওডি কম হলে জল দূষিত হয় না। ঠিক আছে, আর অক্সিজেন কম হলে বিওডি বৃদ্ধি পেলে জল দূষিত হয়। তো বিওডি দেখলাম জৈবনিক অক্সিজেন চাহিদা। ঠিক আছে, তো জলের মধ্যে বিওডির পরিমাণ 1 থাকলে জল খুব ভালো। ঠিক আছে, বিওডির পরিমাণ যদি 2 থাকে তাহলে ভালো জল, বিওডির পরিমাণ 3 থাকলে মোটামুটি, বিওডির পরিমাণ 10 থাকলে দূষিত জল, আর বিওডির পরিমাণ যদি 20 থাকে জল কিন্তু খুবই দূষিত হয়। ঠিক আছে, খুব দূষিত জল। তাহলে বিওডির পরিমাণ, তাহলে জলের মধ্যে বিওডির পরিমাণ যত বাড়বে তত জল দূষিত হবে। ঠিক আছে, আর অক্সিজেনের পরিমাণ যত কমবে তত জল দূষিত হবে। আর বিওডির পরিমাণ যত কম হবে এবং অক্সিজেনের পরিমাণ যত বৃদ্ধি হবে জল তত বিশুদ্ধ হবে। অক্সিজেনের পরিমাণ যত বৃদ্ধি পাবে তত জল বিশুদ্ধ হবে। ঠিক আছে, এবার দেখব সিওডি। ঠিক আছে, সিওডির ফুল ফর্ম হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, মানে রাসায়নিক অক্সিজেন চাহিদা। জলে উপস্থিত জৈব ভঙ্গুর নয় এমন দ্রাব্য বা অদ্রাব্য রাসায়নিক পদার্থ ভাঙার জন্য যে পরিমাণ অক্সিজেন লাগে তাকে সিওডি বা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বলে। ঠিক আছে, তো জলে দ্রবীভূত অক্সিজেন 2 মিটারের সাহায্যে মাপা হয়। 2 মিটার কি? ডিসলভড অক্সিজেন মিটার। ঠিক আছে, ডিসলভড অক্সিজেন মিটার। জলে দ্রবীভূত অক্সিজেন কি পদ্ধতিতে মাপা হয়? উইংকলার পদ্ধতিতে মাপা হয়। ঠিক আছে, উইংকলার পদ্ধতিতে মাপা হয়। এবার হচ্ছে ইউট্রোফিকেশন। ইউট্রোফিকেশন কি? জলের মধ্যে যে নাইট্রেট, ফসফেট জাতীয় রাসায়নিক পদার্থ মিশে, ঠিক আছে, তারপর যেমন শৈবাল, ব্যাকটেরিয়া, জলজ উদ্ভিদ প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং প্রাণীর মৃত্যু হয়, এটাই হচ্ছে ইউট্রোফিকেশন। ঠিক আছে, জলের মধ্যে যে বিভিন্ন ডিটারজেন্ট পাউডার, ফসফেট জাতীয় বিভিন্ন ধরনের রাসায়নিক সার মিশছে, ঠিক আছে, তারপর শৈবাল, ব্যাকটেরিয়া এই সকল প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে এবং প্রাণীর মৃত্যু হচ্ছে, এটাকেই বলা হচ্ছে একই সাথে ইউট্রোফিকেশন। ঠিক আছে, তো ইউট্রোফিকেশনটা এক্সামে ম্যাক্সিমাম আসে, তো অবশ্যই ইউট্রোফিকেশনটা দেখবে। এরপর হচ্ছে শৈবাল ব্লুম বা অ্যালগাল ব্লুম। ঠিক আছে, শৈবাল ব্লুম বা অ্যালগাল ব্লুম কি না, জলের শ্যাওলার অতি বৃদ্ধি, অক্সিজেনের পরিমাণ হ্রাস, মৃত শ্যাওলা পচনের ফলে জল সবুজ ও গন্ধযুক্ত হয়ে যায়, একে অ্যালগাল ব্লুম বা শৈবাল ব্লুম বলে। এটাও কিন্তু এক্সামে আসে, ইউট্রোফিকেশন আর শৈবাল ব্লুম। ঠিক আছে, তো কী বললাম, জলের শ্যাওলার অতি বৃদ্ধি, অক্সিজেনের পরিমাণ কম, মৃত শ্যাওলার পচনের ফলে জল সবুজ ও গন্ধযুক্ত হয়ে যায়, একেই অ্যালগাল ব্লুম বলে। ঠিক আছে, তো ইউট্রোফিকেশনটা কি? জলের মধ্যে বিভিন্ন নাইট্রেট, ফসফেট জাতীয় রাসায়নিক সার, ঠিক আছে, শৈবাল, ব্যাকটেরিয়া, বিভিন্ন জলজ উদ্ভিদ প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং তাদের মৃত্যু হয়, সেটা হচ্ছে ইউট্রোফিকেশন। আর ইউট্রোফিকেশন পরে যে ঘটনাটা ঘটে তো সেটা হচ্ছে শৈবাল ব্লুম বা অ্যালগাল ব্লুম। ঠিক আছে, এই যে জলের শ্যাওলার অতি বৃদ্ধি হচ্ছে, অক্সিজেনের পরিমাণ হ্রাস হচ্ছে, মৃত শ্যাওলার পচনের ফলে জল সবুজ ও গন্ধযুক্ত হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে শৈবাল ব্লুম বা অ্যালগাল ব্লুম। তো এখানে জৈব বিবর্তন বা বায়োম্যাগনিফিকেশনের প্রসেস দেওয়া আছে। ঠিক আছে, কীভাবে হয়, তো বিভিন্ন ধরনের রাসায়নিক সার যেমন ডিডিটি, ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন, তো এই সকল রাসায়নিক সার কি হয়, জলের মধ্যে মেশে, তারপর কি হয়, এই যে ক্ষুদ্র জলজ উদ্ভিদ ফাইটোপ্লাঙ্কটন গ্রহণ করে। ঠিক আছে, এই যে রাসায়নিক সার জলে মেশে তারপর বিভিন্ন ক্ষুদ্র জলজ উদ্ভিদ গ্রহণ করে। ফাইটোপ্লাঙ্কটন মানে কি, মানে ক্ষুদ্র জলজ উদ্ভিদ। ঠিক আছে, ক্ষুদ্র জলজ উদ্ভিদকে ফাইটোপ্লাঙ্কটন বলে আর ক্ষুদ্র জলজ প্রাণীকে জুপ্লাঙ্কটন বলে। তো কি হচ্ছে, এই যে ক্ষুদ্র জলজ উদ্ভিদ বা ফাইটোপ্লাঙ্কটন গ্রহণ করছে এবং তারপর তা থেকে ক্ষুদ্র জলজ প্রাণী বা জুপ্লাঙ্কটন গ্রহণ করছে, তা থেকে মাছ গ্রহণ করছে। ঠিক আছে, তারপর মাছ গ্রহণ করার পর বিভিন্ন মৎস্যভোগ প্রাণী গ্রহণ করছে, তো এটাই হচ্ছে জৈব বিবর্তন। ঠিক আছে, মাছ গ্রহণ করার পর বিভিন্ন মৎস্যভোগ প্রাণী যেমন এই যে মানুষ, ঠিক আছে, মানুষ, বেড়াল, তারপর বিভিন্ন ধরনের প্রাণী এই মাছকে গ্রহণ করছে, মৎস্যভোগ প্রাণী। তাই কী হচ্ছে, তারপর
তারপর যে বিভিন্ন প্রাণীর যে রোগ অসুখ দেখা দিচ্ছে, ঠিক আছে, সেটাই হচ্ছে জৈব বিবর্তন বা বায়োম্যাগনিফিকেশন। তো জৈব বিবর্তন কিন্তু ক্রমশ বেড়েই চলে, ঠিক আছে, ক্রমশ বাড়তেই থাকে। যেমন ডিডিটি বিভিন্ন কীটনাশক পদার্থে 0.1 ppm থাকে, ঠিক আছে। তা থেকে আবার বিভিন্ন জলজ উদ্ভিদ, ঠিক আছে, তা থেকে বিভিন্ন জলজ ক্ষুদ্র উদ্ভিদ গ্রহণ করে, তা থেকে হয়ে যায় 0.024 ppm। তা থেকে ক্ষুদ্র জলজ প্রাণী বা জুপ্লাঙ্কটন গ্রহণ করে এবং বেড়ে যায়, সেটা হয়ে যায় 0.0123 ppm। তা থেকে মাছ গ্রহণ করে, সেটা বেড়ে হয়ে যায় 1.05 থেকে 12 ppm, ঠিক আছে। তারপর মৎস্যভোগ প্রাণী গ্রহণ করে, যেমন মানুষ, বেড়াল, ছাগল, কুকুর, এই সকল প্রাণী গ্রহণ করে, সেটা হয়ে যায় 100 ppm, ঠিক আছে। তাহলে দেখতে পেলাম যে জৈব বিবর্তন বা বায়োম্যাগনিফিকেশন কিন্তু ক্রমশ বেড়েই যায়। এটা কিন্তু এক ধরনের বিশ্বে পরিণত হয়, ঠিক আছে, বার ক্রমশ বেড়ে বিশ্বে পরিণত হয়। তো এটাও কিন্তু এক্সামের পক্ষে খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, এটাও আসে এক্সামে। বন্ধুরা, আজকে জল দূষণ সম্পর্কে আলোচনা করলাম। তো প্রত্যেকে ভিডিওটা অবশ্যই দেখবে। পরের ভিডিওতে মাটি দূষণ এবং শব্দ দূষণ সম্পর্কে আলোচনা করব।